যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সম্পর্ক আরো জোরদারের আশা। পরোয়ানা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দোষী প্রমাণ হলে নেওয়া হবে ব্যবস্থা। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না মন্তব্য দুদুর। কাল ক্ষেপণ সরকারকে বিতর্কিত করবে বললেন রিজভী। প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমা নিশ্চিতের তাগিদ জামায়াত আমিরে যথাসময়ে রোড ম্যাপ দেবে ইসি জানালেন এনসিআরটি উপদেষ্টা। ঈদুল আজহার 3 দিনের 52,000 টন বর্জ্য অপসারণ দাবি ঢাকার 2 সিটি কর্পোরেশনের। কাজে ধীরগতির অভিযোগ স্থানীয়দের। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবে ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ সময় রাজার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এ সফরে দুদেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত হবে। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান হাবিব মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। পরোয়ানা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তদন্তে দোষী হলে তাকে আইনের আওতায় নেওয়া হবে। সোমবার জেএমপি যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার মতো কোনো ঘটনা ঘটেনি। রাস্তাঘাটেও 2-1টি দুর্ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই ঈদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি জানান তিনি। এর আগে ব্যাংককে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তারা আইনের আওতায় নেওয়া হয়েছে। যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেব? নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সময় ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ডিসেম্বরে নির্বাচন দাবি করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। সোমবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় বলেই ক্ষোভ থেকে এর বিরোধিতা করছে একটি পক্ষ। বিএনপি যা চায় তার উল্টোটা করাই কয়েকজন উপদেষ্টার লক্ষ্য। কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার বিতর্কিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়, কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। এপ্রিলের আগে মার্চের রোজা আছে, তারও আগে আছে এখানে পরীক্ষা। জানুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। দিনাজপুরের নিজ এলাকায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, দেশের সম্পত্তি ও সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। দেশের সম্পদ জাতীয় সম্পদ, এটি যদি কাউকে কোনোভাবে বন্দোবস্ত দিতে হয়, পরিচালনা করার দায়িত্ব দিতে হয়, তাহলে ম্যান্ডেট থাকতে হয়। এই যে দেশের সম্পত্তি, দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এখন
প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ নিশ্চিত করতে সজাগ থাকার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানান তিনি। সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা উল্লেখ করে তাদের নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত রাখা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। এপ্রিলে জাতীয় নির্বাচন মাথায় রেখে নির্বাচন কমিশনই সময় মতো রোডম্যাপ দেবে, এমনটাই জানিয়েছেন এলটিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল এখন তা আর নেই, কারণ প্রধান উপদেষ্টা সময় ঠিক করে দিয়েছেন। উপদেষ্টা আসিফ আরও বলেন, স্থানীয় সরকার না থাকায় জনগণের দৈনন্দিন সেবা ব্যাহত হচ্ছে, যা উদ্বেগের বিষয়। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। আগামী 15 জুনের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পঞ্চগড় বাজারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, নিবন্ধন পেতে 100টি উপজেলায় কমিটি করার সহ সেসব শর্ত দরকার তা এনসিপির পূরণ হয়েছে, আর এসব জায়গায় অফিস নেওয়ার প্রক্রিয়াও চলছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা প্রত্যাশা করছি যে নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন, এই রেজিস্ট্রেশনের যে আবেদন করার যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আমরা 15 তারিখের মধ্যে আশা করছি সম্পন্ন করতে পারবো। এর জন্য 100টি উপজেলা এবং প্রায় 22টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমাদের অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে। ঈদুল আজহার 3 দিনে রাজধানীর 2 সিটি কর্পোরেশন প্রায় 52,000 টন বর্জ্য অপসারণ করেছে বলে জানিয়েছেন 2 সিটির প্রশাসক। সোমবার দুপুরে আলাদা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তারা। ডিএনসিসির প্রশাসক জানান, এবার কোরবানির সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কমলেও বেড়েছে বর্জ্যের পরিমাণ। এদিকে দক্ষিণ সিটির ইজারা দেয়া 8টি হাট সহ 75টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। ফাহিম ইউসুফের প্রতিবেদন। ঈদুল আজহার প্রথম দিনে কুরবানি করা পশুর বর্জ্য অপসারণে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রাথমিক পর্যায়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষে রোববার থেকে হাটের বর্জ্য কার্যক্রম শুরু করে তারা সোমবার সকালে বিভিন্ন অলিগলিতে পরিষ্কার অভিযান চালান পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় হাটের ইজারাদার থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও হাট ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্টদের বর্জ্য অপসারণে ধীর গতির অভিযোগ আনেন স্থানীয়রা। দুর্গন্ধ, ময়লা নিতেছে না, রাস্তাঘাট অপরিষ্কার, ময়লা গন্ধ। ফুটপাতের এইগুলি ময়লাগুলি পরিষ্কার করে নিলে আমাদের ভালো হয়, সুন্দর আমরা কাজের একটা ব্যবস্থা করতে পারি। হাটের ব্যবস্থাপনা ভালো ছিল, কিন্তু যখন হাটটা শেষ হয়ে গেছে এরপরে তাদের কার্যক্রম খুব ধীরগতি। ঈদুল আজহার 3 দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোট 20,889 টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে। আমরা প্রথম দিনের আগে আমরা এস্টিমেট করেছিলাম এবার প্রায় 20,000 টন ময়লা প্রডিউস করা হবে। তাই আজকে 2টা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাব ধরি, 2টা পর্যন্ত আমরা 20,889 টন
বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে আমরা ডাম্প করতে পেরেছি। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অপসারণ করেছে শতভাগ বর্জ্য। ৩১,২২৬ টন বর্জ্য অপসারণে বিভিন্ন পর্যায়ের ১২,৮৫৩ জন কর্মী কাজ করেছে বলে জানান প্রশাসক। তৃতীয় দিনের 2:45 পর্যন্ত আমরা প্রায় ৩১,২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে 8টি হাট ছিল, সেই 8টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। পশুর রক্ত ও বর্জ্য অপসারণে নিজ উদ্যোগে এগিয়ে আসায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। রাজধানীতে তৃতীয় দিনের মতো চলছে কোরবানি পশুর চামড়া বেচাকেনা। লালবাগের পোস্টার আড়তদারদের দাবি, গেল 2 দিনের তুলনায় বেচাকেনা কিছুটা কম, তবে চামড়ার মান ঠিক থাকলে সরকারের বেঁধে দেয়া দামেই চামড়া কিনছেন বলে জানান তারা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। কোরবানিকে ঘিরে প্রতি বছরই চামড়া বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে ঈদের তৃতীয় দিনে কিছুটা ভাটা পড়েছে চামড়া বেচাকেনায় বলে দাবি করেন পুরান ঢাকার পোস্তা এলাকার ব্যবসায়ীরা। বলছেন সোমবার কোরবানির সংখ্যা কম হওয়ায় চামড়া বেচাকেনাও কম হচ্ছে। আজকে তৃতীয় দিন হিসাবে চামড়ার আমদানি একেবারেই কম। মনে করেন যে 100%-এর মধ্যে আজকে হয়তো 2-4% মাল কোরবানি হয়েছে। সাপ্লাই আমাদের কম, 2-4টা করে চামড়া আছে, এই জন্যই আমরা কিনি। এছাড়াও চামড়ার গুণগত মানের উপর ভিত্তি করে সরকারের বেঁধে দেওয়া দামেই চামড়া কেনার চেষ্টা করছেন বলেও জানান তারা। এভারেজ কত? এই 900, 1000 বড় চামড়াগুলো। আজকে চামড়াটা হলো সরস চামড়া হয়, এই জন্য সর্বোচ্চ দাম দিয়ে আমরা কিনতেছি। এদিকে চামড়া বেচাকেনার পাশাপাশি কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতাও দেখা যায়। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহার টানা ছুটিতে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। নীল জলরাশি থেকে শুরু করে সবুজ পাহাড় প্রকৃতির টানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন লাখো মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ঈদের তৃতীয় দিন যেন তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। গরমের তীব্রতা উপেক্ষা করে সমুদ্র স্নানে মেতেছে লাখো পর্যটক। সাগর জলে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরা। আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা, এটাতেই অনেক হ্যাপি আর কি। দ্বিতীয় দিন ভালোই কাটছে, অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। সমুদ্রকন্যা কুয়াকাটাতেও নীল জলে গা ভাসাতে আর সূর্যোদয় সূর্যাস্ত দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতেও ঢল নামে পর্যটকদের, আর তরুণ বিনোদন প্রেমীরা আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ফয়েজ লেকে। শরণার্থীরা একটা নতুন মাত্রা পাবে ফয়েজ লেক ড্রাই পার্কে, আর যেটা এক্সিস্টিং আছে সি ওয়ার্ল্ড, সেটাকে আমরা ভালোভাবে অপারেট করতে যাচ্ছি বিভিন্ন ধরনের ইভেন্ট রেখে। অনেক ভালো, অনেক এনজয় করছি আমরা। এখন ফয়েজ লেক আসলাম, দেখা যাক আর কোথাও যাওয়া হয় কিনা। শুধু রংপুর থেকে আসছি ফয়েজ লেকে ঈদ আনন্দটা উপভোগ করার জন্য, বাচ্চাদের আনন্দের জন্য আমরা অভিভাবকরা চলে আসছি আর কি। নরসিংদীর পার্কগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। সুইমিং পুল ও বিভিন্ন রাইডে চড়ে উদযাপন করে ঈদ আনন্দ। বান্দরবনের নীলাচল, শৈলপ্রপাত, মেঘলা, নাইখ্যাংচুরি ও শৈলচূড়ায় বেড়েছে দর্শনার্থীদের উপস্থিতি। রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটনের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাহাড়ের উপর থেকে পাহাড় থেকে মেঘ দেখছি, এই ভিউটা আসলে একটু ডিফারেন্ট, যেটা আসলে ধরেন আপনি কক্সবাজার বলেন বা সিলেট বলেন, ওই জায়গাতে হচ্ছে এই ভিউগুলো আসলে পাওয়া যায়। দেশের অন্য সব বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল দর্শনার্থী ও পর্যটকদের উপচে পড়া ভিড়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি সুড়ঙ্গতে অভিযান চালিয়েছে ইসরায়েল। অভিযানে হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের কথা জানায় দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দাবি জানায় মারণাস্ত্র, বৈদেশিক মুদ্রা সহ বেশ কিছু গোপন নথি জব্দের। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে হামাসকে নির্মূলের পর হাসপাতালটি উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা ইসরায়েলের। নীরব দাসের রিপোর্ট। গাজা উপত্যকার অভ্যন্তরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বাদ যাচ্ছে না বেসামরিক স্থাপনা
হাসপাতালও। রোববার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস জুড়ে চলে অভিযান। সে সময় দখলদার ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে যাওয়া ইউরোপিয়ান হাসপাতালের জরুরি বিভাগের ঠিক নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে বলে জানান সেনারা। তাদের দাবি, সাধারণ মানুষদের ঢাল বানিয়ে এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল হামাস। সুড়ঙ্গে অভিযান চলাকালে হামাসের সামরিক প্রধান মুহাম্মদ সিনাওয়ারের মরদেহ শনাক্ত করার দাবি জানায় ইসরায়েল। আরেকটি কক্ষে হামাসের শীর্ষ নেতা ও রাফা ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ শাবানার মরদেহ পাওয়া যায় বলে দাবি দখলদারদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমান্ডার শাবানাই উপত্যকা জুড়ে সুড়ঙ্গ তৈরির মাস্টার মাইন্ড বলে অভিযোগ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনের। হাসপাতালের নিচে সুড়ঙ্গটিতে আমরা অনেকগুলো কক্ষের সন্ধান পেয়েছি। অভিযান চালিয়ে বৈদেশিক অর্থ, মারণাস্ত্র সহ বেশ কিছু গোপন নথি জব্দ করেছি। সিনাওয়ার সহ হামাসের আরো নেতাদের মরদেহ পেয়েছি আমরা। হামাসের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাদের নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে হামাসের উচ্ছেদ নিশ্চিত শেষে ইউরোপিয়ান হাসপাতালটি পুনরায় সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণাও দেয় ইসরায়েল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন হাজিরা। সেখানে আল্লাহর দরবারে শেষবারের মতো দুহাত তুলে করেন প্রার্থনা। এবছর তীব্র গরম থাকলেও সৌদি প্রশাসনের তৎপরতায় বেশ স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পেরে উচ্ছ্বসিত হাজিরা। প্রস্তুতি নিচ্ছেন ফিরতি ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরার। এদিকে কালই দেশে পৌঁছাবে ফিরতি হজ ফ্লাইট। নীরব দাসের আরও একটি রিপোর্ট। কাবায় বিদায়ী তাওয়াফ পালনের মধ্য দিয়ে হজের ইতি টানলেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত 20 লাখ মুসলমান। নিয়ম মেনে জামারায় শয়তানকে শেষবারের মতো কঙ্কর নিক্ষেপ করে 11 ও 12 জিলহজ মক্কার গ্র্যান্ড মসজিদের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। ধর্মীয় বিধান মেনে অংশ নেন বিদায়ী তাওয়াফে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাবা শরীফ প্রদক্ষিণ করেন হাজিরা। দুহাত তুলে প্রার্থনা করেন বিশ্বের মঙ্গল ও শান্তি প্রতিষ্ঠায়। সম্পূর্ণ করেন ইসলামের পঞ্চম স্তম্ভ হজের সব রীতিনীতি। এবছর হজ মৌসুম জুড়ে সৌদি প্রশাসনের কার্যকর ব্যবস্থাপনায় সন্তোষ জানান হাজিরা। এবছর হজের পরিবেশ ভালো ছিল। হাজিরা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সব নিয়ম কানুন মেনে হজ পালন করতে পেরেছেন। কোনো বাধার মুখে পড়তে হয়নি আমাদের। আবহাওয়া বেশ উষ্ণ থাকলেও প্রশাসনের বিকল্প ব্যবস্থায় বেশ স্বস্তিতেই হজ পালন সম্ভব হয়েছে। তাওয়াফ ভালো হয়েছে। আশা করি আল্লাহ আমাদের প্রার্থনা শুনবেন। 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে মিনা থেকে কাবা ছুটেন মুসলমানরা। এতে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়লেও পানি ছিটিয়ে ও ভ্রাম্যমাণ মেডিকেল সেবা নিশ্চিত করায় সে ঝুঁকি 90% কমেছে বলে দাবি স্বাস্থ্যকর্মীদের। আমাদের জরুরি বিভাগ সবসময় তৎপর ছিল। তীব্র গরমে গুরুতর অসুস্থ হয়ে যাওয়াদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। এমনকি হাসপাতালেও সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করেছি আমরা। আধুনিকতার ছোঁয়া ও প্রশাসনের কঠোর নজরদারিতে সুশৃঙ্খলভাবে হজ সম্পন্ন করতে পেরে উচ্ছ্বসিত হাজিরা। হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় মঙ্গলবার থেকে নিজ দেশে ফিরবেন তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।